হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পরিবেশের এই প্রতিকূল অবস্থার মধ্যে সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে সাবধানতা অবলম্বন করে বাসায় অবস্থান করছে আশা করি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তোমাদের সাথে আছি তোমাদেরই একজন শিক্ষক, ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তা সরকারি কলেজ বগুড়া। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি সময় দেব একটা বিষয়, যে বিষয়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আজকের নবম অধ্যায় থেকে জীববিজ্ঞান প্রথম পত্রের তোমরা বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট আছো তাদেরকে উদ্ভিদ শারীরতত্ত্ব এই অংশটুকু থেকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অংশ সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি সালোক সংশ্লেষণের আলোক দশা আলোচনা করেছি। সেখানে তোমাদের কিভাবে আলোক রাসায়নিক শক্তি, আলোক ফোটন করা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত সেটি কিন্তু বর্ণনা করেছি। আজকের আলোক নিরপেক্ষ দশা অর্থাৎ অন্ধকার দশা নিয়ে আলোচনা করব। এই দশাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোক নিরপেক্ষ দশায় কিন্তু উদ্ভিদের মূল যে কাজগুলি অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়ে থাকে, দেখে আমরা কিভাবে হয় সেটি লক্ষ্য করব। তো আজকের শিখন মূল হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা কি তা বলতে পারবে তোমরা। আলোক নিরপেক্ষ দশার বর্ণনা দিতে পারবে। C3 প্ল্যান্ট এরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড বিজারণ এবং গ্লুকোজ তৈরি করে তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি যে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় কি। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আমরা জেনেছি যে লাইট ফেজে লাইটের প্রয়োজন আছে। লাইট ডিপেন্ডেন্ট ফেজ, সেখানে আলোর ফোটন কণা ক্লোরোফিলের সহায়তায় এসে আমরা দেখেছি যে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে একটা বিশেষ ধরনের রাসায়নিক শক্তি তৈরি করেছিল, যেটি আমরা এটিপি এবং NADPH2 হিসেবে পেয়েছিলাম। সেই এটিপি এবং NADPH2 তোমরা জানো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর NADPH2 হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এই দুটো প্রোডাক্ট কিন্তু একটি কোএনজাইম। আমরা এই আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে কিন্তু কিভাবে এরা ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড বিজারণের ক্ষেত্রে তা দেখব। তো দেখি আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় কাকে বলে। সালোক সংশ্লেষণের যে পর্যায়ে আলোক অংশে সৃষ্ট এটিপি ও NADPH2 এর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়। অর্থাৎ এই পর্যায়ে আলোর কোনো প্রয়োজন নেই, তবে আলোর উপস্থিতিতেও এটি চলতে পারে। আলোক নিরপেক্ষ পর্যায়টি দিনে বা রাতে চলতে পারে, তবে দিনেই অপেক্ষাকৃত বেশি সক্রিয় থাকে। তোমরা বুঝতে পারছো আলোক নিরপেক্ষ পর্যায়, এটি কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করেছি, তারা বলে এটি অন্ধকারে সংঘটিত। অন্ধকার বলতে কি বোঝায়? এটি কি রাত্রে চলতে পারে? হ্যাঁ, রাত্রেও চলতে পারে, তবে এই পর্যায়ে লাইট ফেজের কোনো ভূমিকা নেই, অর্থাৎ লাইট প্রয়োজন হয় না। দেখি আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে বিক্রিয়াসমূহ ক্লোরোপ্লাস্টে স্ট্রোমাতে সংঘটিত হয়। আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি ও NADPH2 কে কার্বন আত্তীকরণের বা কার্বন ডাইঅক্সাইড বিজারণের শক্তিশালী যৌগ বলা হয়। অর্থাৎ আলোক পর্যায়ে যে এটিপি এবং NADPH2 তৈরি হয়েছিল, এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণ বা কার্বন ডাইঅক্সাইড বিজারণের কিন্তু একটা শক্তিশালী যৌগ, যেটি আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখব এবং কিভাবে তারা কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করতে পারে এবং বিজারিত করে কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজ তৈরি করতে পারে। তো বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করেছেন, তার মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ, রেডিও, অটো রেডিওগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি ইত্যাদি আধুনিক পদ্ধতি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড বিজারণের কয়েকটি গতিপথ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। কার্বন ডাইঅক্সাইড বিজারণের তিনটি স্বীকৃত গতিপথ নিম্নরূপ: ক্যালভিন চক্র, যেটিকে C3 চক্র বলা হয়, হ্যাস এবং স্ল্যাক চক্র, যেটিকে C4 চক্র, এবং ক্র্যাসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজম অর্থাৎ ক্যাম চক্র। এই তিনটি স্বীকৃত গতিপথ আমরা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ক্ষেত্রে দেখব, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়। এবং আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি এবং NADPH2 কিন্তু
কার্বন ডাই অক্সাইড বিজারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আমরা এখন ক্যালভিন সাইকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেলভিন ক্যালভিন ও তার দুই সহকর্মী অ্যান্ড্রু বেনসন এবং জে ব্যাশাম 1947 to 1949 সালে তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, অর্থাৎ এখানে কার্বন 14 এই আইসোটোপ ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে ক্লোরেল্লা এবং স্কিনেডেসমোস নামক দুটি এককোষী শৈবালে কার্বন ডাই অক্সাইড বিজারণের চক্রাকার গতিপথ আবিষ্কার করেন। এই জন্য এই পথটিকে আমরা ক্যালভিন চক্র নামে অভিহিত করব এবং এই কাজটি করার জন্য বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার সহকর্মীরা 1961 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, ক্যালভিন চক্র, এই চক্রটির দুটো দফায় সংগঠিত হয়। প্রথম দফায় আমরা দেখব কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয় এবং দ্বিতীয় দফায় দেখব কার্বন ডাই অক্সাইডের গ্রাহক রাইবোলোজ 1,5-বিসফসফেটের পুনরুৎপাদন। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ক্যালভিন চক্রের উদ্ভিদগুলোকে আমরা C3 চক্র বলে থাকি। C3 কেন বলে থাকি? অর্থাৎ এই চক্রে C3 উদ্ভিদগুলো, যে উদ্ভিদগুলো কার্বন ডাই অক্সাইডের বিজারণের ক্ষেত্রে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 3 কার্বন বিশিষ্ট একটি 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ পাতার যে স্টোমাটা আছে, স্টোমাটার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড রিসিভ করবে, রিসিভ করে পাতার একটি স্টোমাতে অবস্থানকারী রাসায়নিক যৌগ রাইবোলোজ 1,5-বিসফসফেটের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা এনজাইমেটিক ফাংশনের যে বিক্রিয়া করবে, সেই বিক্রিয়ার মাধ্যম দিয়ে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 3 কার্বন বিশিষ্ট তৈরি করে বলে, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যে যৌগটি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে বলে, এদেরকে আমরা C3 উদ্ভিদ বলবো। তো আমাদের বিষয়টি খেয়াল করবা যে যে সমস্ত উদ্ভিদ 3 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ তৈরি করে তাদেরকে C3 উদ্ভিদ বলবো। আর যদি 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে C4 উদ্ভিদ, সেখানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট তৈরি হয়। তো আমরা দেখি যে C3 বা ক্যালভিন চক্রে কি কি ঘটনা ঘটে। তাহলে ফার্স্ট স্টেজ বা প্রথম দশাতে আমরা দেখব কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয়, আর দ্বিতীয় দফায় দেখব যে রাইবোলোজ 1,5-বিসফসফেটের পুনরুৎপাদন ঘটে, শর্করা সংশ্লেষণ। প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রথম যে বিক্রিয়াটি সেটি বাতাসের মুক্ত কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অবস্থিত রাইবোলোজ 1,5-বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী একটি কিটো অ্যাসিড তৈরি করে, যেটির নাম হচ্ছে 2-কার্বক্সি 3-কিটো অ্যারোবিনাটল 1,5-বিসফসফেট। তাহলে বোঝাই যাচ্ছে যে রাইবোলোজ 1,5-বিসফসফেটের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক যদি বলি যে যৌগটি, সেটি হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। এটি যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, যার নামটি হচ্ছে 2-কার্বক্সি 3-কিটো অ্যারোবিনাটল 1,5-বিসফসফেট। আমরা গাঠনিক সংকেত সহ নিচের স্লাইড দেখি। বিক্রিয়াটি রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এনজাইমের সহায়তায় ঘটে থাকে। এই অস্থায়ী কিটো অ্যাসিড পানির সঙ্গে যুক্ত হয়ে দ্রুত আর্দ্র বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তাহলে রাইবোলোজ 1,5-বিসফসফেট এইখানে ক্রিয়াশীলতা প্রদর্শন করছে। কার্বক্সিলেজ, অর্থাৎ যে এনজাইমটি কাজ করে সেটা হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এনজাইম, সেটি কিন্তু সাথে সাথে কি করবে, একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে 6 কার্বন বিশিষ্ট, যে কিটো অ্যাসিডটা পানির সঙ্গে যুক্ত হয়ে ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে দিয়ে দেয়। আমরা হ্যাঁ, এই স্লাইডে দেখতে পাচ্ছি রাইবোলোজ 1,5-বিসফসফেটের রাসায়নিক গঠন। তোমরা জানো রাইবোলোজ 5 কার্বন মিশ্র রাসায়নিক যৌগ। এই 5 কার্বনের মধ্যে প্রথম কার্বনের সঙ্গে একটি ফসফনিক অ্যাসিড, এই যে পি রাউন্ড করে দেওয়া সেটি হচ্ছে ফসফনিক অ্যাসিড, এবং 5 নম্বর কার্বনের এই অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে একটি কার্বনিক অ্যাসিড। ফলে এই যৌগটির নাম রাইবোলোজ। কিটনমূলক থাকার কারণে
এটি রাইবোলোজ হয়েছে এবং রাইবোলোজ 1,5 ফসফেট অর্থাৎ 1 নম্বর কার্বনে একটি কার্বনিক অ্যাসিড এবং 5 নম্বর কার্বনে একটি কার্বনিক অ্যাসিড থাকার ফলে এটি যৌগটির নাম হয়েছে রাইবোলোজ 1,5 ফসফেট। এখন দেখো এটি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করবে এনজাইম রুবিস্কো এবং একটি 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে যেটি 2-কার্বক্সি-3-কিটো অ্যারোবিনাটল 1,5 ফসফেট নামে পরিচিত। অস্থায়ী কিটো অ্যাসিড অর্থাৎ এটি কিন্তু সাথে সাথে ভেঙে যাবে, পানির সঙ্গে যুক্ত হয়ে ভেঙে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড গ্রুপ COOH, CHOS এবং CH2OP 3 কার্বন বিশিষ্ট এবং অ্যাসিড গ্রুপ থাকার কারণে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 নম্বর কার্বনে ফসফোনিক অ্যাসিড থাকার কারণে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় অণু তৈরি হয়েছে? 3 অণু। ফলে প্রথম বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে রাইবোলোজ 1,5 ফসফেট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে প্রথম স্থায়ী রাসায়নিক যৌগ 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। ফলে এই 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যুক্ত সমস্ত যে উদ্ভিদগুলো তৈরি করে তাদেরকে আমরা সিথিওডিন বলব। আমরা দ্বিতীয় বিক্রিয়ায় যেতে পারি। দ্বিতীয় বিক্রিয়ায় আমরা দেখছি যে এখানে ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হচ্ছে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে আলোক অধ্যায়ে যে এটিপি তৈরি হয়েছিল অর্থাৎ লাইট ফেজের যে প্রোডাক্ট এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট সেটি কিন্তু এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে দ্বিতীয় বিক্রিয়ায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যুক্ত হয় দুটো এটিপির সঙ্গে এবং এটিপির সঙ্গে যখন যুক্ত হবে তখন অবশ্যই এনজাইম কাইনেজ ভূমিকা পালন করে এবং কাইনেজ এনজাইম কিন্তু ম্যাগনেসিয়াম আয়নকে নিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। উইদাউট ম্যাগনেসিয়াম আয়ন কাইনেজ ইনঅ্যাক্টিভ থাকবে। তো আমরা সবসময় মনে রাখবো যে কাইনেজ এনজাইম ম্যাগনেসিয়াম আয়নের ক্রিয়াশীলতায় বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা দেখি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং দুটো এটিপি অর্থাৎ আমরা যদি খেয়াল করি 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে দুটি এটিপি এনজাইম হচ্ছে ফসফোগ্লিসারোকাইনেজ প্রোডাক্ট হিসেবে আমরা পাবো 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড দুটি এডিপি এবং 2 অণু পানি। আমি নিচের স্লাইডে দেখাচ্ছি তোমাদের গাঠনিক সংকেত আকারে যে তোমরা এখানে ক্লিয়ার হবা। তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটি যুক্ত হচ্ছে এটিপির সঙ্গে ফসফোগ্লিসারোকাইনেজ এবং ম্যাগনেসিয়াম আয়নের এই এনজাইমেটিক ক্রিয়াশীলতার ফলে তৈরি হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমরা খেয়াল করো যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনের হাইড্রোজেন এটি কিন্তু প্রতিস্থাপিত হয়েছে ফসফরিক অ্যাসিড দ্বারা। এখানে এই ফসফরিক অ্যাসিডের উৎস হচ্ছে এটিপি ভেঙে এটিপির যে ফসফেট সেটি কিন্তু ফসফরিক অ্যাসিড দ্যাট মিনস ইনঅর্গানিক ফসফেট। কিন্তু যে অ্যাসিডটি এখানে যুক্ত হচ্ছে ফসফরিক অ্যাসিড সেটি কিন্তু তোমরা খেয়াল করছো যে ফসফরিক অ্যাসিড যুক্ত হয় কিন্তু ফসফরিক অ্যাসিড নয়। ফলে ফসফরিক অ্যাসিড থেকে একটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন কিন্তু মুক্ত থাকে। সেই হাইড্রোজেন অক্সিজেন এবং এই 1 নম্বর কার্বনে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের হাইড্রোজেন যুক্ত হয়ে এখনো পানি তৈরি করে আর এটিপিটা এডিপিতে রূপান্তরিত হয় অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডেনোসাইন ডাইফসফেট তৈরি হবে। আর প্রোডাক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই অ্যাসিড মূলকের এখানে ফসফরিক অ্যাসিড যুক্ত হওয়ার কারণে 1 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড এবং 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড ফলে এই যৌগটির নাম হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। খুব ভালো করে বিক্রিয়াগুলো খেয়াল করবে এবং এই বিক্রিয়াগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে ভূমিকা পালন করবে। গাঠনিক সংকেত আকারে দেওয়ার উদ্দেশ্য একটি যে তোমরা বইতে যেভাবে দেওয়া আছে ফ্লো চার্টের মাধ্যম দিয়ে সংক্ষিপ্ত আকারে, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের গাঠনিক সংকেত দিয়ে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করা এবং তোমরা যেন সহজে সেটি বুঝতে পারো। হ্যাঁ, পরবর্তী 3 নম্বর বিক্রিয়া দেখি যে ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যেটি তৈরি হলো তার সঙ্গে NADPH2 যুক্ত হবে অর্থাৎ এখানে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিক্লোটাইড হাইড্রোজেন ফসফেট বিজারিত অবস্থায় যেটি আলোক পর্যায়ে আমরা পেয়েছিলাম সেই প্রোডাক্টটি এখানে যুক্ত হবে। যুক্ত হয়ে সেটি জারিত হবে, জারিত হয়ে অর্থাৎ NADP+ তৈরি করবে। কিন্তু ডিহাইড্রোজিনেজ এনজাইম কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে
1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে এটি 3-ফসফোগ্লিসারলিতে পরিণত করবে। আমরা গাঠনিক সংকেত আকারে দেখতে পাচ্ছি যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটি এর সঙ্গে NADPH2 যুক্ত হয়েছে ডিহাইড্রোজেনের এনজাইম। তোমরা লক্ষ্য করো যে 3-ফসফোগ্লিসাইলডিহাইড অর্থাৎ এইখানে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনের এখানে হাইড্রোজেন মূলক প্রতিস্থাপিত হয়েছে। পেয়েছি কোত্থেকে আমরা? NADPH2 এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেন। বাকি যে হাইড্রোজেন সেটি কিন্তু যুক্ত হয়েছে এই ফসফনিক অ্যাসিডের সঙ্গে। আর অ্যাসিড মূলকের এই ক্ষেত্রে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের এই অক্সিজেনটি কিন্তু এখানে যুক্ত হয়েছে, ফলে প্রোডাক্ট হিসেবে আমরা H3PO4 পেয়েছি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড প্রোডাক্ট হিসেবে পেয়েছি। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় NADPH2 যুক্ত করে 3-ফসফোগ্লিসালডিহাইড তৈরি করেছে, অর্থাৎ অ্যালডিহাইড মূলক NADP কে জারিত করেছে এবং ফসফরিক অ্যাসিড তৈরি হয়েছে। আমরা পরবর্তী বিক্রিয়ায় যাই। তোমরা খেয়াল করছো এখানে 3-ফসফোগ্লিসালডিহাইড আইসোমারেজ এনজাইম, সেখান থেকে কিন্তু তৈরি হয়েছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। সবসময় খেয়াল করবা যে আইসোমারেজ এনজাইম যখন ক্রিয়াশীলতা দেখাবে, যে প্রোডাক্টের উপরে সেই প্রোডাক্টটি রূপান্তরিত হবে হয়ে একটি সমান অণুর একটি প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু এখানে কার্যকরী মূলক কিন্তু চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ ছিল এখানে, দেখো 3-ফসফোগ্লিসালডিহাইড, সেটি রূপান্তরিত হয়ে কিটোন মূলক তৈরি করেছে। তাহলে বিক্রিয়াটি আমরা আবার খেয়াল করি, 3-ফসফোগ্লিসালডিহাইড ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। আমরা যদি পূর্ণরূপে এনজাইমের নামটা বলতে থাকি ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, সেটি ক্রিয়াশীলতা দেখাবে দেখিয়ে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে তৈরি করবে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট 3-ফসফেট, অর্থাৎ 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিডটা অবস্থান করছে। তোমরা খেয়াল করে দেখো কার্বন এখানে 3টি, অ্যালডিহাইডের মধ্যে 1, 2, 3, এবং এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটনের ক্ষেত্রেও 3টি, 1, 2, 3। অক্সিজেন এখানে অবস্থান করে 1, 2, 3, ডান দিকে 1, 2, 3। হাইড্রোজেনের যদি আমরা কাউন্ট করি 1, 2, 3, 4, 5, ডান দিকেও কিন্তু, অর্থাৎ ডাইহাইড্রক্সির ক্ষেত্রে 2, 3, 4, 5, কিন্তু চেঞ্জ হচ্ছে মূলকের ক্ষেত্রে, এখানে হচ্ছে কিটোন মূলক, এখানে হচ্ছে অ্যালডিহাইড মূলক। এটি খুবই ইম্পর্টেন্ট ইফেক্টিভ একটা ইস্যু, যে সবসময় মনে রাখতে হবে তোমাদের আইসোমারেজ এনজাইম সমানতা তৈরি করবে। যে প্রোডাক্টের উপরে এনজাইমটি কাজ করবে তার সমান অণুবিশিষ্ট নতুন একটা যৌগ তৈরি করবে, কিন্তু কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তী বিক্রিয়া আমরা খেয়াল করে দেখি যে কি অবস্থান করছে এখানে। পঞ্চম বিক্রিয়া, অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে আমরা ইতিমধ্যেই পেয়েছি 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এই দুটো যৌগকে যুক্ত করবে এনজাইম হচ্ছে অ্যালডোলেজ, অর্থাৎ অ্যালডিহাইড মূলকের সঙ্গে মিল রেখে তোমরা মনে রাখবা এই দুটো প্রোডাক্ট 3 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে তাদের যে উৎপন্ন প্রোডাক্ট তৈরি হয়েছে সেটি কিন্তু 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তোমরা খেয়াল করো ফ্রুক্টোজের ক্ষেত্রে স্ট্রাকচারটি CH2O ফসফরিক অ্যাসিড 1 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে কিন্তু কিটোন মূলক, আর বাকি CHOS এই 3টি কিন্তু কার্বনের একই গঠনরূপ হওয়ার কারণে আমি ব্র্যাকেট দিয়ে 3 লিখেছি, এবং 6 নম্বর কার্বনের ক্ষেত্রে CH2OP ফসফরিক অ্যাসিড। তাহলে তোমরা খেয়াল করো বাম দিকে 3-ফসফোগ্লিসালডিহাইডের এই 3 নম্বর কার্বনের CH2OP ফসফরিক অ্যাসিড যুক্ত, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটের 3 নম্বর কার্বনের CH2OP, এই দুটোই কিন্তু একটি 1 নম্বরে এবং অন্যটি 6 নম্বরে রিপ্লেস হয়েছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি ক্ষেত্রে। আমরা খুবই একটা ইফেক্টিভ জায়গায় পৌঁছেছি, যেখানে ফ্রুক্টোজ থেকে কিন্তু আমরা গ্লুকোজে যেতে পারবো, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে পরবর্তীতে আমরা সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন যাব তখন উদ্ভিদের
সঞ্চিত যে রাসায়নিক শক্তি বা রাসায়নিক খাদ্যগুলো কিন্তু আমরা পেয়ে যাব। আর এই সঞ্চিত খাদ্যগুলোই কিন্তু উদ্ভিদের, এই খাদ্যগুলো প্রাণীকুল ভক্ষণ করে আমরা বেঁচে আছি, নির্ভর করে আছি। অর্থাৎ আলোক রাসায়নিক শক্তি যেটা আমরা পাচ্ছি এখানে, যে সেই শক্তিগুলো কিন্তু আমাদের স্থিতিশক্তি হিসেবে, খাদ্য হিসেবে কিন্তু উদ্ভিদে স্টোরেজ হয়ে থাকে। দেখি আমরা যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট কিভাবে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হচ্ছে। 6 নম্বর বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট বাম দিকের, এটি কিন্তু পানির সঙ্গে যুক্ত হয় ফসফেটেজ এনজাইমের ক্রিয়াশীলতায়। ফলে পানি থেকে একটা হাইড্রোজেন শুধু 1 নম্বর এই ফসফনিক অ্যাসিড যেখানে অবস্থান করছে সেখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ফ্রুক্টোজ 6-ফসফেট নামকরণ করে। বাকি সমস্ত স্ট্রাকচার বা গঠনগুলো সেম, CH2OP কিটোনমূলক, CHOS3 CH2OP, কিন্তু এই 1 নম্বর কার্বনিক ফসফনিক অ্যাসিডটা রিপ্লেস হয়ে এখানে হাইড্রোজেন বসেছে। আর পানি থেকে যে অতিরিক্ত একটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন সেটি ছিল, সেটি OS হিসাবে ফসফনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে আমরা ফসফরিক অ্যাসিড প্রোডাক্ট হিসেবে পেয়েছি। তো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি তোমাদের প্রোডাক্টগুলো দেখানোর ক্ষেত্রে, এবং এখানে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনও দিয়েছি, এখানে গাঠনিক সংকেতগুলো লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ফাইনাল স্টেজে আমরা চলে এসেছি, যে এই ধাপে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুক্টোজ 6-ফসফেট আইসোমারেজে এনজাইমের ক্রিয়াশীলতায় গ্লুকোজ 6-ফসফেট হিসেবে পরিণত হয়। অর্থাৎ এই গ্লুকোজ 6-ফসফেটটাই কিন্তু আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়। আমরা দেখি যে ফ্রুক্টোজ 6-ফসফেট এটি আইসোমারেজ এনজাইম, ফ্রুক্টোজ কিন্তু কিটোনমূলক, তার প্রোডাক্ট তৈরি করলো 6 কার্বন বিশিষ্ট কিন্তু অ্যালডিহাইড মূলক গ্লুকোজ 6-ফসফেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে CHO অ্যালডিহাইড গ্রুপ, CHOS4 CH2OP। আমি সংক্ষিপ্তভাবে লিখেছি কারণ CHOS এটি কিন্তু সংক্ষিপ্তভাবে একই জিনিস 4টি থাকার কারণে 4 লিখেছি। বাম দিকে তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট কিভাবে আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতার ফলে তার আইসোমার তৈরি করলো গ্লুকোজ 6-ফসফেট। অর্থাৎ ফ্রুক্টোজের ক্ষেত্রে যতটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, ঠিক গ্লুকোজের ক্ষেত্রে ঠিক ততটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বিদ্যমান। তোমরা খেয়াল করো ফ্রুক্টোজের কার্বন 1 2, এখানে আছে 4, সরি এখানে আছে 3 5 and then 6, টোটাল 6টি। এখানে কিন্তু 1 2 ব্র্যাকেটে 4, 2 and 4 equal to 6। তোমরা ঠিক এমনি ভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন কাউন্ট করে দেখবে যে একই সমান সংখ্যক বিদ্যমান। তো এটা একটা রিভার্সিবল বিক্রিয়া হতে পারে, ফলে রিভার্সিবল সাইন আমি এখানে উল্লেখ করেছি। তোমরা আমাদের ফাইনাল সেশন, সর্বশেষ যে বিক্রিয়াটি এই সেশনের, সেটি কিন্তু আমরা দেখাতে যাচ্ছি। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ গ্লুকোজ 6-ফসফেট এটি ফসফেটেজ এনজাইমের ক্রিয়াশীলতায় পানির সঙ্গে যুক্ত হয়ে এই ফসফনিক অ্যাসিডটা রিমুভ হয়েছে। অর্থাৎ 6 নম্বর কার্বনের যে ফসফনিক অ্যাসিড ছিল সেটি পানির হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে গ্লুকোজে পরিণত হয়েছে, অর্থাৎ ফসফনিক অ্যাসিড সে মুক্ত করেছে। তোমরা জানো ফসফনিক অ্যাসিড সঙ্গে পানির ওএস যুক্ত হলে ফসফরিক অ্যাসিড তৈরি হয়। এই মুক্ত গ্লুকোজটি কিন্তু আমাদের আলটিমেট প্রোডাক্ট। অর্থাৎ উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি করে শর্করা জাতীয় খাদ্য, সেটি কিন্তু এটি। এই গ্লুকোজটাকে বলা হয় বেসিক ইউনিট, যে ইউনিটটা কিন্তু পরবর্তীতে সিনথেসিস হয়ে, কিংবা আমরা যদি বলি যে একটার সঙ্গে একটা জোড়া লেগে পরবর্তী প্রোডাক্টগুলো তৈরি করে উদ্ভিদের। অর্থাৎ গ্লুকোজ জোড়া লেগে লেগে ফ্রুক্টোজ, সুক্রোজ, সুক্রোজ যেটা চিনি আমরা বলি, গ্লুকোজ জোড়া লেগে লেগেই স্টার্চ তৈরি করে, সেলুলোজ তৈরি করে, হেমিসেলুলোজ করে, গ্লাইকোজেন করে, যেগুলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং সঞ্চিত খাদ্য হিসেবে অবস্থান করে। ফলে এই গ্লুকোজটাই কিন্তু আমাদের সমস্ত উদ্ভিদকুলের প্রথম স্থিত আলোক রাসায়নিক শক্তি, যে শক্তিটি কিন্তু প্রত্যেকটা প্রাণীকুল কিন্তু এই শক্তির উপর নির্ভর করে অবস্থান করে বা বেশি থাকে। তবে উদ্ভিদে গ্লুকোজ 6-ফসফেট হিসেবেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার জন্য তারা বেশি অবস্থান করে। ফসফেটকে কিন্তু মুক্ত করে প্লেন গ্লুকোজ হিসেবে অবস্থান করে কম, কিন্তু আমরা গ্লুকোজকে এইভাবে দেখব যে অ্যালডিহাইড গ্রুপ সহ কার্যকরী মৌলিক আকারে ফসফনিক অ্যাসিডকে যুক্ত করে থাকে। এদেরকে আমরা দেখি অন্য কোনো যৌগের সঙ্গে তারা
নিজেকে যুক্ত করে এবং সেই যোগের সঙ্গে বিক্রিয়া ঘটে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাসের সর্বশেষ জায়গায় চলে এসছো। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিতেছি। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবা এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হতে থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবা। যেমন কোয়ান্টিজম কি, ফটোলাইসিস কোথায় এবং কিভাবে সংঘটিত হয়, তোমরা ইতিমধ্যে এগুলো লাইট ফেজে জেনেছো। ফটোলাইসিস অর্থাৎ লাইটের উপস্থিতিতে পানি ভেঙে যায়, পানি ভেঙে দুটো প্রোটন, দুটো ইলেকট্রন এবং হাফ অণু মুক্ত অক্সিজেন তৈরি করে। তারপরে সালোক সংশ্লেষণে ফটোসিস্টেমের ভূমিকা কি তোমাদের এটিও জানতে হবে। চক্রীয় সাইক্লিক এবং অচক্রীয় নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য নির্ণয় করবা এবং সাথে সাথে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের গতিপথ তোমরা বিশ্লেষণ করবা এবং সর্বশেষ C3 প্ল্যান্টের কার্বন ডাইঅক্সাইড বিজারণ পদ্ধতি ব্যাখ্যা করবা। আমি আজকের সেশনে যেটি আলোচনা করলাম, কার্বন ডাইঅক্সাইড বিজারণ কিভাবে হয়, সেই বিজারণের পদ্ধতি কি এবং কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন ধরনের প্রোডাক্ট অংশগ্রহণ করে, কোন কোন এনজাইম অংশগ্রহণ করে, তোমরা কিন্তু এটি খেয়াল করবে। এটি খুব সাবধানতার সঙ্গে করবা। অন্ধকার দশা মানেই বুঝতে পারছো যে অন্ধকারে কিন্তু খুব সাবধানভাবে চলতে হবে, সাবধানতার সাথে প্রত্যেকটা স্টেপিং করতে হবে আমাদের, যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয়। আর বাধা সৃষ্টি হলেই আমি তোমাদের সামনে আসি, তোমাদের পথ দেখাবো, তোমাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস টু অল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সঙ্গে নিজেকে সাবধানতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যে পদ্ধতিগুলো স্বাস্থ্য অধিদপ্তর কিংবা আমাদের রাষ্ট্রীয় কার্যাবলী থেকে ঘোষণা করা হচ্ছে বারবার, সাবান পানি দিয়ে হাত ধোয়া বারবার অন্তত 20 সেকেন্ড, এই কাজগুলো করে তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, অযথা ঘরে বাইরে যাবে না এবং নিজেকে সুরক্ষা রাখবে করোনা ভাইরাস থেকে। কারণ ইতিমধ্যে এই ভাইরাসটি আমাদের দেশের অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে, যাদের অবদান হয়তো আমরা ভুলতে পারবো না, তাদেরকে আমরা আর কখনো ফিরে পাবো না। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের এই ইয়াং জেনারেশনটা সামনের দিকে আগামী দেশকে নিয়ে এই প্রত্যাশা করি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।